জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে কোন সময় কোনটা বলতে হবে ভুলে যাই। আচ্ছা, আ এখানে আরো হয়তোবা অনেকের কারেন্টের প্রবলেম। আমারও এখানে কারেন্টের সমস্যা। মানে মাঝে, মাঝে চলে যায়। তারপরেও সকল ধরনের বাস্তবতা মেনে নিয়ে আমরা সামনের দিকে আগায়া যাবো ইনশাআল্লাহ। আ আমাদের আপনারা হয়তোবা জানেন যে আমরা ৪৭ কে টার্গেট করে একটা আ আপনার ৪৭ কে টার্গেট করে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। তো আমি আপনাদের অবগতির জন্য জানাইতেছি আ যে আমরা আ সকল ধরনের প্রিপারেশনটাকে আমরা এখানে ফোকাস করব। মানে সকল ধরনের। যেমন আপনারা এখানে মেক্সিমাম আপুরা যারা আছেন, মেক্সিমাম আপনারা সামনে প্রাইমারিতে পরীক্ষা দিবেন। আমি নিজেও আ চিন্তা করছি প্রাইমারিতে পরীক্ষা দেব। তাহলে এইজন্য আমাদের ১ম একজন আমাকে বলছিল যে আমরা কোন স্টাইলে আগাবো। তাই আমি এইজন্য আমার যেই পার্সোনাল যেই মতামতটা সেটা আপনাদেরকে বলতেছি। এরপর আপনারা আপনাদের মন্তব্যটা দিবেন। তো আমি দেখতেছি যে এখন বর্তমানে জবের যে আকাল অবস্থা এতে আমাদের মোটামুটি আপুদের ঠিক আছে যে আপনাদের উচিত যে অন্তত প্রাইমারিতে একটা জব হইলে অনেকেরই অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এরপরে আরো ভালো প্রস্তুতির জন্য আপনারা একটু ভালো টাইম পাবেন বা মানসিকভাবে ভালো থাকবেন। তো সব মিলিয়ে দেখতেছি যে আমাদের সবচাইতে বেশি টার্গেট যেটা নেওয়া উচিত সেটা হচ্ছে বাংলা, ইংলিশ আর হচ্ছে আপনার বাংলা, ইংলিশ আর হচ্ছে কি যেন এটা গণিত। এগুলোর উপর ভালো একটা দক্ষতা থাকলে আপনারা ইনশাল্লাহ প্রাইমারিতে ভালো করবেন। আমরা যারা প্রাইমারি পরীক্ষা দিব সবাই ইনশাল্লাহ ভালো করব। তাহলে আমাদের ১ম দিকের যে প্ল্যানিংটা সেটা বাংলা, ইংলিশ, গণিতের কিভাবে আপনার প্রাইমারিতে ভালো করা যায় এটা একটা অপশন। দেখেন যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটা না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশে মানে ফ্রি হ্যান্ড রাইটিং পর্যন্ত যাওয়া, ট্রান্সলেশন সবকিছুই এখানে হবে। যে আমরা ইংলিশের বড়, বড় বাক্য লিখব। কিন্তু আমরা আগামী ১ মাস, ১.৫ মাস বা ২-৩ মাস আমরা ফ্রিলি স্টাইলে বিসিএস এর ফ্রিলি স্টাইলটাকে ফলো করে প্রাইমারির দিকে একটু ফোকাস করব। যাতে আমাদের অন্তত একটা রুটি রুজির ব্যবস্থা ইনশাআল্লাহ একটা হয়। তো এইজন্য মানে যাতে আপনাদের একটা মানি আপনাদের মধ্যে আশা জাগানোর জন্য বা সামনে যে ইনশাআল্লাহ ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। এইজন্য এই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি। তো দেখবেন যে আমি যেই কালকের যে পড়াটা দিছিলাম আমরা সবাই মিলে যেটা শেষ করতেছি, এখান থেকে প্রাইমারিতে পরীক্ষার প্রশ্ন আসে। তারপরে প্রাইমারিতে ব্যাকরণ অংশটা খুব গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে গ্রামার খুব গুরুত্বপূর্ণ এবং প্রাইমারিতে আপনার কিছু ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। তো আমরা ম্যাথের উপর যেমন বাস্তব সংখ্যা থেকে মাঝে, মাঝে অঙ্ক আসে। তো আজকে আমরা রুটিনে বাস্তব সংখ্যা আছে। তো এখন আমরা আজকে বেসিক্যালি কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। এরপর আপনাদের যে ধরনের প্রবলেমগুলো হবে, আমাদের তো ডেইলি ইনশাল্লাহ এই মিটিংগুলো হবে। তাহলে আপনি আজকে সারাদিন আপনাকে যেই পড়াটা গ্রুপ থেকে দেওয়া হইলো ওগুলো তো আপনি পড়বেন। পড়ার পরে ডেফিনিটলি আপনার কোনো না কোনো প্রবলেম থাকবে। সেই প্রবলেমগুলা আপনি টুকে রাখবেন। আজকে যদি প্রবলেম থাকে বলতে পারেন। আর যদি আমরা আজকে প্রবলেমটা সমাধান না দিতে পারি কালকে দিব। এখানে এখন আপনারা এখন একটা প্রশ্ন হইতে পারে যে আমরা এখানে সবাই নতুন। তাহলে কে কাকে হেল্প করবে? ঠিক আছে? এটা একটা ভালো প্রশ্ন। কিন্তু দেখেন আ যে আমরা এখানে সবাই নতুন ঠিক আছে। কিন্তু একেকজন একেক জায়গায় এক্সপার্ট আছে। একেকজন একেকটা জিনিস ভালো পারে। ঠিক আছে? এটা হতেই পারে। আর তাছাড়া ধরেন যে আপনি এক্সপার্টদের সাথে থাকবেন ঠিক আছে। কিন্তু এক্সপার্টরা তো আপনাকে নেবে না। যেমন আপনি টাকা-পয়সা খরচ করে বিদ্যাপতিতে ভর্তি হয়েছেন। কতটুকু সাপোর্ট পাইছেন? আপনার পার্সোনাল কোনো উপকারে আসছে? কিছু ক্লাস দিয়া বসে আছে এই শেষ। এবং বিদ্যাবাড়ির যে অ্যাসাইনমেন্ট প্রোগ্রামগুলা আমার কাছে এত বিরক্ত লাগছিল। যে আমি আন্তর্জাতিকের কিছুই বুঝি না আমাকে সিলেবাসে একটা ধরায় দিছে। কিন্তু আমরা যখন এখান থেকে আপনাকে আন্তর্জাতিকের কোনো পড়া দেওয়া হবে তাহলে তার আগে সেশনটা নেওয়া হবে। মানে এরপরে পড়া। ঠিক আছে? এখন যেই আন্তর্জাতিক ভালো পারে বা ভালো বুঝাইতে পারবে উনি কথা বলবে। ঠিক আছে? এখন তাহলে দেখেন যে আমরা সাধারণ জ্ঞান প্রস্তুতিটা কিভাবে নেব আপনি যদি বিসিএস প্রশ্ন এবার এনালাইসিস করেন দেখবেন যে ট্রেডিশনাল ওয়ে থেকে ওরা বের হয়ে গেছে। এখন আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। তাহলে কি বই পড়বেন? এই যে আমাদের কাছে যেসব MP3 হাবিজাবি যেসব বই-টই আছে, এগুলো তো আপনি পড়বেনই। এগুলা পড়া ছাড়া উপায় নাই। কিন্তু এগুলা পড়লেই আপনি ফিল্ডে টিকবেন না বা ক্যাডার হবেন না। এগুলার পাশাপাশি আপনাকে কিছু মৌলিক বই যেগুলাকে রেফারেন্স বই বলে, এই রেফারেন্স বুক আপনাকে পড়তে হবে। আমি গত কয়েকদিন আগে থেকে রেফারেন্স বুকগুলা কালেক্ট করার চেষ্টা করতেছি নামগুলা। এরপর আমরা একসাথে রেফারেন্স বুকগুলা কিনে আমরা এখান থেকে গ্রুপ থেকে রেফারেন্স বুকের পড়া দেব। যে আপনি যেমন আমাদের আব্দুল হাই স্যার উনি তো বিদ্যাবাড়িতে ক্লাস নিত কিন্তু ওনার ভয়েসটা সুন্দর না। কিন্তু ওনার বইটা খুব সুন্দর।
তাহলে উনি একটা বই লিখছিল, সেই বইটার নাম তো আপনারা অনেকে জানেন, আন্তর্জাতিক এর উপর মানে আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি নিয়ে কি একটা বই আছে, এটা এটা মার্কেটে গেলে বলবে। ওনারা আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপর বই আছে। তারপরে বিশ্ব রাজনীতির 100 বছর, 50 বছর, তারপর হচ্ছে আপনার যে অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বা আমাদের ইন্টারমিডিয়েটে যেসব মৌলিক বইগুলো, আমার বোন তো আর্টসের স্টুডেন্ট, ওর থেকে বইগুলো আমি আনতে চাইছিলাম, আমি পরে আসার সময় ভুলে গেছি। তাহলে এইভাবে আমাদের কিছু বোর্ড বই, যেসব বোর্ড বইগুলো আছে, তারপরে আপনার মৌলিক বইগুলা, ইন্টারমিডিয়েটের কিছু বই, প্লাস আমাদের বিভিন্ন তারেক শামসুর রহমান যিনি আছে ওনার কিছু ভালো ভালো বই আছে। এই সব কিছু মিলে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এগুলোর উপর আপনি মিনিমাম ধরেন 6-7টা রেফারেন্স বুক পড়লে যে আপনি তখন আপনি আর সাজেদ স্যারকে খুঁজবেন না। ঠিক আছে? তখন আপনি বলবেন যে না, আমি এখন অনেক কিছু পারি। ঠিক আছে? তো এখানে বিষয়টা হচ্ছে যে যে আসলে আমাদের বিদ্যাবাড়িতে যেই সিস্টেমটা আমাদেরকে পড়াইছে বা যেই সিস্টেমে পড়াইছে এই সিস্টেমে কেউ ক্যাডার হইতে পারবে না। ঠিক আছে? এবং বিদ্যাবাড়ির থেকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো, বিদ্যাবাড়িতে কেউ ফ্রিলি রিটেন ভাইবা এই ৩টা কোর্সে ভর্তি হয়ে কেউ ক্যাডার হইতে পারবে না, অসম্ভব। কারণ ওনাদের যে সিস্টেম, ওনারা যেই সিস্টেমে পড়ায় এই সিস্টেমে মানুষ ক্যাডার হবে না। আর সচেতন, একদম ট্যালেন্ট মানুষ যে সচেতন, ঠিক আছে, যে বুঝে, সে কখনো বিদ্যাবাড়িতে ভর্তি হবে না। তাহলে আমরা ভর্তি হয়েছি কেন? আমরা বুঝি নাই, আবেগে ভরে ভর্তি হয়েছে। ঠিক আছে? তখন বিবেক কাজ করে না, আবেগ কাজ করছিল। যে একটা অ্যাড আছে চট্টগ্রামে কোন একটা মেয়ে ওই যে শ্বশুরে নাকি মেরে ফেললো, পরে বলছি যে তখন তো আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। তো তখনও আমাদের আবেগ কাজ করছে, আসলে বিবেক কাজ করে নাই, এখন বিবেক কাজ করতেছে। এই জন্য দেখলাম যে আমরা যেই প্যাটার্নের মধ্যে ছিলাম পুরো প্যাটার্নটাই ভুল প্যাটার্ন ছিল। আপনি যদি ক্যাডার হতে চান তাহলে আপনাকে অনেক ধরনের মৌলিক বই পড়তে হবে, প্রতিদিন পত্রিকা পড়তে হবে, ডেইলি স্টার পড়ার ক্যাপাসিটি থাকতে হবে, ইংলিশ লিখার ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে? তো সব মিলে আমাদের যেই ধরনের যে সকল ক্রাইটেরিয়াগুলো দরকার ওগুলা আমাদের কাছে লিস্টেড আছে, এবং ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে একটা 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 করে প্রতিফলন করব। এখন মূল কথা হচ্ছে আপনাকে ডেইলি 8 ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে। আপনি যদি 8 ঘন্টা প্লাস পড়াশোনা না করেন তখন আপনি মৌলিক বই পড়তে পারবেন না। এই জন্যই গতকাল থেকে আমি আপনাদেরকে বুঝি, যেমন ধরেন আমি আপনাদেরকে বলছি যে পার্সোনাল রুটিন শেয়ার করেন। মানে আপনাদের কারো পার্সোনাল বিষয় নিয়ে আমার ইন্টারেস্ট নাই। ঠিক আছে? কেউ কথা বলতে চাইলে আমি বলি না, যে পার্সোনালি কোনো কথা বলতে চাইলে আমি মানে খুব একটা বলতে চাই না, ছেলে হোক মেয়ে হোক যেই হোক। কিন্তু কথা হচ্ছে পার্সোনাল রুটিনটা আপনাকে দিতে বলতেছি, কারণ হচ্ছে আপনি পার্সোনাল রুটিনটা যখন দিবেন তখন আপনি মধ্যে একটা অনুশোচনা কাজ করবে যে আমি সবাই এত বেশি দিচ্ছে, আমি কি দিচ্ছি, অথবা আমি এই জিনিসটা গ্রুপে কিভাবে পোস্ট করব, আপনার লজ্জা লাগবে, কিন্তু তারপর আপনি দিবেন। ঠিক আছে? কারণ আজকে আপনার দিতে লজ্জা লাগতেছে, আপনি তারপরে পোস্ট করবেন। কিন্তু একটা সময় দেখবেন এই লজ্জা পাইতে 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 একটা সময় দেখবেন যে ধরো এত লজ্জার দরকার কি, ভালো করে পড়ি। মানে আজকে আপনি যদি পোস্ট করে দেন, আপনি ধরেন 2 ঘন্টা পড়ছেন, 2 ঘন্টায় পোস্ট করেন, দেখবেন কালকে আপনি 3 ঘন্টা পড়বেন, কারণ আপনার কাছে নিজেকে লুজার প্রমাণ করতে ভালো লাগবে না। কিন্তু আপনি যদি আপনার সমস্যাটা লুকিয়ে রাখেন তাহলে এটা ফোকাস হবে না। আর যদি আপনি ভালো বেশি 10 ঘন্টা পড়েন তো সেটা আরো ভালো, আমি তো বলতেছি না, আপনি পাবলিকলি এটাকে প্রেজেন্ট করেন। যেমন আমি আমার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলে বলি যে পড়ি না। এখন যারা জিজ্ঞাসা করলে যে দোস্ত কি করছ, আমি কি এমনি বসে আছি, দেখি কি করা যায়। কিন্তু আমি যে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি বা ভালো একটা এইম আছে সেটা আমি কাউকে বলি না, আপনাদেরকে বলি, কারণ আপনারা তো সহযোদ্ধা। তো আপনিও আমাদেরকে রুটিন দেখানোর কোনো ব্যাপারই না। ঠিক আছে? কারণ আমরা আপনার অংশ। ঠিক আছে? কারণ আমরা এখানে এটা তো আর পাবলিকলি দেওয়া হচ্ছে না। তো এই জন্য আপনারা সবাই দিবেন। মানে কম হইলেও দিবেন, বেশি হইলেও দিবেন। তখন কি হবে যে আপনার মধ্যে বেশি বেশি হইলে তো আমরা, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাকে দেখে আমরা শিখতেছি। আপনি মানে সর্বসাধারণের জনগণের উপকার করতেছেন। আর যদি কম হয় তখন আপনি এটাকে বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? তো এইভাবেই আমরা ইনশাআল্লাহ আমাদের গ্রুপের যে কার্যক্রমগুলো ওগুলো এইভাবে চালায় যাব। তো এখন আ আপনারা জানেন এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং মানে লিখার জন্য আপনার যে গ্রামারের মিস্টেক হলে তার হয় না। তো এই জন্য এখানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই দুইটা বিষয়ের উপর যার ভালো দক্ষতা নাই উনি কিন্তু আপনার করতে পারবে না, মানে এখানে মানে আপনার ইংলিশ লিখতে পারবে না। তো এই জন্য আমরা এখানে যে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আজকে কথা বলবো। তা আপনারা জানেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু আপনারা রুলসগুলো জানেন, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। তো এগুলো আপনারা জানেন। তো আমি দেখেন যে কিন্তু এর মধ্যে যে ব্যতিক্রম যে দুইটা, সেই দুইটা এখানে লেখা আছে।
যে আই হ্যাভ নো ফ্যান টু রাইট। এখন বলতে পারবেন যে এই হ্যাভটা এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? জি ভাইয়া বলেন, বুঝতে পারি নাই। প্লুরাল হবে ভাইয়া। জি, এখানে হ্যাভটা সিঙ্গুলার মানে হিসাবে পড়ছে নাকি প্লুরাল? প্লুরাল। আমার একটু ঠান্ডা লাগছে তো, আপনার যে কারেন্টের প্রবলেম করে, এজন্য ঠান্ডা গরম একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আসলে হ্যাভটা আপনার প্লুরাল হিসেবে ইউজ হয় না, সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে। মানে ইউজটা সিঙ্গুলার হিসেবে হয়েছে, আই হ্যাভ নো ফ্রেন্ড টু রাইট। আবার জি আপনার ভাইয়া। আরটাও, মানে এগুলো আপনার মানে খুব একটা জানার বিষয় না বা এখান থেকে আসবে না। তারপরে বললাম যে এটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে কারণ সাবজেক্ট সিঙ্গুলার, যদি এটা প্লুরাল কিন্তু কিন্তু আপনার ইউজটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এবার বলেন এরপরে, এরপরে একটা প্রশ্ন আছে। ও আচ্ছা, আমরা শোনেন, আমরা আজকে মানে আপনারা যেহেতু রাইট ফ্রম সরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছেন, এই জন্য আপনাদেরকে আগে প্রশ্ন দেওয়া হবে। প্রশ্ন দেওয়ার পরে আমরা প্রশ্ন থেকে রুলস খুঁজে বের করব। এখন আপনারা আজকে পার্টিসিপেট করতে হবে। এবার দেখেন যে এখানে কি হবে, দ্য পিপল অফ বাংলাদেশ অফ দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ আর অথবা ইজ ভেরি ফ্লাইট। এখানে কি হবে, আর হবে নাকি ইজ হবে দেখেন তো। আপনি যখন বড় বড় সেন্টেন্স লিখবেন তখন এই সমস্যায় পড়বেন। ইজ হবে। ইজ হবে কিভাবে? পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। আর পিপল তো হলো আপনার আনকাউন্টেবল নাম। জি, পিপল আনকাউন্টেবল। আচ্ছা, এবার এবার অন্য কেউ বলেন, আপনি আমাদের সাথে যদি শুরু থেকে থাকতেন, ওয়াজেদ আলী ভাই মনে হয়, আপনি যদি আমাদের সাথে শুরু থেকে থাকতেন একদম বেসিক ক্লাস থেকে, তখন আপনি এই ভুলটা করতেন না। এবার অন্য কেউ বলেন। এখানে দেখেন যে আমাদের ওয়াজেদ আলী ভাই মনে হয় আপনি মূল বিষয়টা ধরতে পারছেন। আমরা এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একাধিক, মানে আমরা এখান থেকে এই পর্যন্ত দেখেন, এই পুরো অংশটা হলো সাবজেক্ট। এখন এই পুরো অংশটা সাবজেক্ট পজিশনে বসে আছে। এখন আপনি ভার্বটা কাকে অনুসরণ করে বসাবেন দেখেন, এখানে একটা আপনার এখানে একটা ফ্রি পজিশন আছে, এ একটা ফ্রি পজিশন আছে, এ একটা ফ্রি পজিশন আছে। এখন আপনার নাকি দা সাউথ এশিয়ান কান্ট্রিজকে ধরবেন নাকি পিপলকে ধরবেন সেটা বুঝবেন কিভাবে? এখন ধরেন আপনি যদি বলতেন, আমাকে ব্যাখ্যাটা যদি এভাবে দিতেন, আচ্ছা দেখেন যে আপনি এখানে আপনি, আপনাকে ধন্যবাদ যে আপনি মূল বিষয়টা ধরতে পারছেন। মূল বিষয়টা হচ্ছে, আমি এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বড় একটা সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সের শুরুতে যেই প্রিপোজিশনটা থাকবে তাকে অনুসারে ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে এই যে যেই ভার্বটা আপনি নিবেন, তাকে নিবেন কাকে অনুসারে? দা পিপল অনুসারে। এইগুলা সব বাদ। তাহলে আপনি এখানে ভার্ব ফলো করবে দা পিপলকে। কেন ফলো করবে? যখন অনেকগুলা প্রিপোজিশন থাকবে তখন শুরুতে যেই প্রিপোজিশন থাকবে তাকে অনুসারে ভার্ব বসাইতে হয়। এখন পিপল হচ্ছে আপনার প্লুরাল কাউন্টেবল নাউন, এটা মনে হয় আপনি জানতেন না। আমরা যেই আমাদের যেই ইয়াটা আছে না, আরেকটা গ্রুপ আছে না আপনার ভিডিও সেকশন, যে গ্রুপটাতে, ওখানে নাউনের যেই ক্লাসটা হয়েছিল, সেশনটা হয়েছিল, ওখানে বলে দেওয়া আছে যে পিপল হচ্ছে আপনার প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা, তাহলে এখানে এই জন্য এই বাক্যে এখানে আর হবে, যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন, এই জন্য এটা আর। আচ্ছা, আপনি একটু ওই সেশনটা একটু দেখে নিন, দেখেন যে একদম সিলি একটা মিস্টেক করছেন। তো পরীক্ষা হলে এই ধরনের প্রবলেমগুলো মাঝে মাঝে আমাদের হয়। আচ্ছা, এরপরেরটা বলেন, এরপরেরটা অন্য কেউ ট্রাই করেন, দেখেন। দ্য ওয়েজ অফ দিস ফ্যাক্টরি অফ বাংলাদেশ অ্যামং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ অথবা আর, এখানে কোনটা হবে খেয়াল করেন।
এখানে কোনটা হবে বলেন? আপনারা কি দেখতেছেন? মানে চেষ্টা করতেছেন তো? ইজ হবে ভাই মনে হয়। জি ইজ জি হবে না, জি ইজ হবে মনে হচ্ছে। ইজ হবে মনে হচ্ছে। আপনি আপনি যে উত্তরটাই দিবেন এটার ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? তাহলে আপনার দৃষ্টিতে কেন মনে হলো যে এটা ইজ? এখানে দা ওয়েজেস অনুসারে ভার্বটা বসবে। আচ্ছা, দা আপনি আপনি ওয়েজেস। একটু প্লিজ যদি নামটা বলতেন, আপনি মানে কি বলতেছেন? শারমিন। শারমিন আপু বলতেছেন দা ওয়েজেস অনুসারে ভার্ব হবে। থ্যাংক ইউ। আপনার ক্লাসের মূল টপিকটা আপনি ধরে ফেলতে পারছেন, অফ অনুসারে ভার্ব হবে, সেটা কোনো বিষয় না, ঠিক আছে? এবং এতটুকু বুঝছেন। তো দেখেন যে এই যে আমরা দেখেন যে বর্তমানে বিসিএস পরীক্ষাগুলোতে আপনার রুলস এর মধ্যে মানে আপনার যে রুলসটা আসছে, যে রুলস থেকে প্রশ্নটা আপনি চিন্তা করছেন, সেই রুলস থেকে আসছে, কিন্তু এইটাকে আরেকটু ডিফিকাল্ট করে দিছে। দেখবেন যে গত বিসিএস এ যে পরীক্ষাটা হয়েছিল 46 অনেকগুলার নিয়ম এরকম যে একই নিয়ম থেকে আসছে, তবে কিছুটা চেঞ্জ করে দিছে। এবার যে পরীক্ষা হলে সবাই খারাপ করছে। তো এইখানেও একটা বিষয় আছে, এখানে দা ওয়েজেস দিয়ে আপনি যে ইজটা যে বলছেন, যে এখানে আপনার এটা ব্যাখ্যা দেন না এবং এটা হয় নাই, ঠিক আছে? এখানে ইজ হবে না। এবার অন্য কেউ বলেন, তাহলে আর হবে, কিন্তু আর কেন হবে সেটা বলতে হবে। আর কেউ বলবেন, মানে আপনি ব্যাখ্যা করবেন। আর শোনেন, এটা আমাদের গ্রুপ স্টাডি, মানে এখানে হচ্ছে গ্রুপ স্টাডি, মানে আপনি এখানে কথা বলবেন, ঠিক আছে? এখানে কেউ মানে আপনার লিসেনার না, আর কেউই স্পিকার না, সবাই কথা বলবেন। অন্য কেউর কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে যে এখানে আমি উত্তরটা বলে দিলাম আর এখন এটা, ভাইয়া, হ্যাঁ বলেন। দা ওয়েজেস অফ দিস ফ্যাক্টরি, মানে এখানে মজুরি বোঝাচ্ছে, এই জন্য একটা প্লুরাল। হ্যাঁ, ওই আচ্ছা, মজুরি মজুরি বোঝাচ্ছে এই জন্য এটা ফুরবাল হবে নাকি? হ্যাঁ, এরকমই নিয়ম তো পড়লাম আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা নিয়ম আছে। এটা আপনারা আপনারা জানেন যে আমি সবকিছু মাস্টার বেতন থেকেই বা নেই। মজুরি বুঝালে হ্যাঁ হ্যাঁ ওজেস হ্যাঁ হ্যাঁ। দ্বারা ওটা তো প্লুরাল এখানে আর কি যখন বলা verb হচ্ছে হবে। যে আপনার ওয়েজেসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপনার কি বলে যে প্রায়চিত্ত করা, মানে কি আপনি কোনো পাপ করছেন, কোনো অপরাধ করছেন, হ্যাঁ, ঠিক আছে? আনকাউন্টেবল হ্যাঁ, নাউনের ক্ষেত্রে তখন আর কি তখন সিঙ্গুলার। জি জি তখন এটা আনকাউন্টেবল নাউন হিসেবে ইউজ হবে, তখন এটা এখানে ইজ বা সিঙ্গুলার ভার্ব নেবে। কিন্তু ওয়েজেস দ্বারা যদি আপনার কোনো বেতন পরিশোধ মনে হয় বা আপনার মজুরি হয়, তখন এটা প্লুরাল কাউন্টেবল নাউন হবে, এই যে প্লুরাল, বুঝছেন? এবং এটা কিন্তু প্লুরাল হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আর তখন এটা তাহলে যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে, তখন এই ক্ষেত্রে আর হবে, বা প্লুরাল যে কোনো অন্য কোনো ভার্বটার যা আছে এগুলো হবে আর কি। তাহলে আমাদের এখানে দেখেন দা ওয়েজেস অফ দা দিস ফ্যাক্টরি অফ বাংলাদেশ অ্যামং দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি লো, মানে আচ্ছা, এখানে হচ্ছে আপনার তাহলে আর ভেরি লো। কারণ হচ্ছে যে আমাদের যতগুলা পৃথিবীতে যতগুলা মানে আহ, দেশ আছে, এর মধ্যে বাংলাদেশের মজুরি সবচেয়ে কম, এটা তো আপনারা জানেন যে বাংলাদেশে এত গার্মেন্টস থাকার কারণে এখানে এই যে মজুরি এখানে কম, যে বাইরে এটাও এক প্রকার আপনার দাসত্ব। মানে আগে তো মানুষদেরকে কিনে নিয়ে কাজ করানো হইতো, তো এখন ওরা কি করে, এখানেই কাজগুলা ফাটাই দিচ্ছে, এখানকার মানুষ অনেক কষ্ট করতেছে কিন্তু বেতন পাইতেছে কম, ঠিক আছে? মানে কম মজুরিতে ইনকাম করার জন্য এই কাজগুলো করে। আচ্ছা, এগুলা নিয়েও ধরেন আপনাদের হয়তো বা আমাদের বিসিএস এ কোনো টপিক আসতে পারে লিখার জন্য, তখন আপনার মতামত দিতে হবে। আর আপনারা কিছুদিন পর থেকে ইনশাল্লাহ আমরা সবাই প্রথম আলো, ডেইলি স্টার এসব পত্রিকাগুলো পড়বো এখানে। ডেইলি স্টার আমরা এখানে পড়বো, আমরা ডেইলি স্টারের প্রতিদিনের কলামগুলো যেগুলো ওগুলো আমরা এখানে পড়বো সবাই মিলে। আর প্রথম আলো বাসায় পড়বেন। এবার এরপরে দেখেন যে একটু ডিফিকাল্ট প্রশ্ন, এটা আপনার মাস্টারের 97 নম্বর প্রশ্ন, রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমার কাছে 2020 সালের এডিশনটা আছে। এখন দেখেন এইটা একটু কষ্ট করে চেষ্টা করেন। এরপরে আমরা রুলসে আসবো। শোনেন, আমি যদি রুলস লিখে দেই তাহলে আপনাদের এখানে আসার কোনো মানেই হয় না, বুঝছেন? রুলস তো বইতেও আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা রুলসের দিকে না যাইয়া আমরা এখানে বেশি উদাহরণের দিকে যাব। উদাহরণ বেশি প্র্যাকটিস করব, রুলস এমনি মাথায় থেকে যাবে। আপনি বাসায় যা পড়বেন এগুলো মনে নাও থাকতে পারে, তবে এখানে যা পড়বেন ওইটা মনে থাকবে। বলেন এরপরে।
চেষ্টা করেন। ভাই এখানে বেসিক একটু প্রবলেম হচ্ছে, মানে যখন যে কথা বলতেছে তারই একটু সামনে ও আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা একটা কাজ করেন যে সবাই মাইক্রোফোনটা অফ করে রাখেন। যখন কথা বলবেন হ্যাঁ একটু তখন শুধুমাত্র ইয়ে করিয়েন। এখানে যার মাইক্রোফোন ওপেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের আমাদের স্বপ্ন আদরে আপু আপনার মাইক্রোফোন ওপেন। তারপরে হাবিবা বিতি আপুর মাইক্রোফোন ওপেন। জান্নাতুল তুহাফুরটা ওপেন না। আচ্ছা, হাবিবা বিতি আপু আপনারটা ওপেন অফ করে রাখেন। আপনি যখন উত্তরটা দিবেন তখন কথা বলিয়েন। তখন আপনার মাইক্রোফোনটা ওপেন করে ভাই রাখেন। ভুলে গেছিলাম। হ্যাঁ, না কোনো সমস্যা নেই, সমস্যা নেই। না মিস্টেক এগুলো হবেই নরমাল। এতে ওভার রিঅ্যাক্ট করার কিছু নাই। আপনি ভুলবশতই এখানে ওপেন তো করে মানে রাখছেন। দেখতেই পারতেছি না, একটু যে কথা বলতে চলে আসতেছে, প্রশ্ন করতেই পারতেছি না। হুম। আর আপনারা চাইলে কমেন্টও করতে পারেন। না মানে কথা না বলে। গেছে।